আশা করি সবাই জানেন আজকে কেন জাতীয় মৎস্য চাষী দিবস। আজকের দিনে এই যে মাছের যে কৃত্রিম প্রজনন, যে আমরা মাছকে ইঞ্জেকশন দিই, যেমন আমরা আজকে হরমোন ইঞ্জেকশন দিচ্ছি, হরমোন ইঞ্জেকশন দিয়ে মাছের প্রজনন করা হচ্ছে। রুই কাতলার ক্ষেত্রে এটা অনেকদিন ধরেই করা হচ্ছে। সেই কৃত্রিম প্রজননের প্রক্রিয়াটা আজকের দিনে আবিষ্কার হয়েছিল দুজন স্বনামধন্য বিজ্ঞানী দ্বারা। একজনের নাম হচ্ছে প্রফেসর হীরালাল চৌধুরী, আরেকজনের নাম হচ্ছে প্রফেসর এইচ.ডি. আলীকুনি। এই দুজন উড়িষ্যার কটকে এই মাছের কৃত্রিম যে প্রজনন করা যায় ওই জিনিসটা আজকে আবিষ্কার করেছিলেন, এবং তার জন্যই এই কৃত্রিম প্রজননের প্রক্রিয়া আবিষ্কারের জন্যই আজকের দিনটিকে 10 জুলাই ভারত সরকার জাতীয় মৎস্য চাষী দিবস হিসাবে পালন করে আসছে। এখন এই যে আবিষ্কার, এটার গুরুত্ব কি? এখন আমরা জানি, আমরা তো আগে এটা 1957 সালের 10ই জুলাই এটা আবিষ্কার হয়েছে। তার আগে মাছের কৃত্রিম প্রজনন বলে কিছু ছিল না। মানে আমরা প্রকৃতি থেকে যে মাছ পেতাম ওটাই শেষ কথা। মানে মাছের বাচ্চা কৃত্রিমভাবে পুকুরে তৈরি করা পদ্ধতি ছিল না। যারা আগে এমনি পুকুরে মেল ফিমেল মাছ ছেড়ে দিত, সেটা কৃত্রিম প্রজনন হলো, সেটা অন্য কথা। মানে ইনডিউস ব্রিডিং, যেটাকে বাংলায় বলা হয় প্রণোদিত প্রজনন, মানে হরমোন ইনজেক্ট করে প্রণোদিত প্রজনন। তখনকার দিনে কিন্তু হরমোন ইনজেকশনের ব্যাপার ছিল না। তখন ওনারা কি করেছিলেন, মাছের যে পিটুইটারি গ্ল্যান্ড, বাজার থেকে মাছের পিটুইটারি গ্ল্যান্ডগুলোকে ওনারা সংগ্রহ করতেন, কারণ ওনারা জানতেন যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন তৈরি হয়। ওই পিটুইটারি গ্ল্যান্ডকে ম্যাসিরেট করে, সেই ম্যাসিরেটটা ফিল্টার করে ইনজেকশন দিয়ে মাছের প্রজননকে ইনডিউস করেছিলেন। সেই কাজটা প্রথম ওনাদের মাথায় এসেছিল। সেটা আজ হয়ে গেছে 70 বছরের বেশি, প্রায় 69 বছর আগেকার এটা আবিষ্কার করা হয়েছিল। এবং ওই দিনটাকে এই স্মরণীয় করে রাখতে আজকে আমরা জাতীয় মৎস্য চাষী দিবস পালন করি। তো আমাদের এটা হচ্ছে, আমরা যদি আপনাদের মধ্যে হয়তো সবাই বেশিরভাগই জানেন, যারা জানেন না তাদের জন্য বললাম আজকের দিনটা কেন জাতীয় মৎস্য চাষী দিবস। তো আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আমাদের মূল অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগে আপনাদের যদি আপনারা যারা চাষ করছেন সেই সম্বন্ধে যদি কিছু আপনারা জানতে চান, বা আপনাদের যদি চাষে কেউ কোনো অভিজ্ঞ চাষি আপনারা নিজেদের অভিজ্ঞতা অন্য চাষিদের সাথে শেয়ার করতে চান, তাহলে আপনারা এখানে এসেও করতে পারেন। আজকের দিনটা 10ই জুলাই কেন জাতীয় মৎস্য চাষী দিবস? এই 10ই জুলাই মাছের কৃত্রিম প্রণোদিত প্রজননের যে প্রক্রিয়া, সেটা আজকের দিনে আবিষ্কার করা হয়েছিল। 10ই জুলাই 1957 সালে, 1957, 10ই জুলাই 1957 সালে দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে প্রফেসর হীরালাল চৌধুরী, আরেকজন হচ্ছে ডক্টর এইচ.ডি. আলীকুনি। এই দুজন বিজ্ঞানী মাছের যে কৃত্রিম প্রজনন করা যায় সেটা আজকের দিনে আবিষ্কার করেছিলেন। ওই জন্যই আজকের দিনটা হচ্ছে জাতীয় মৎস্য চাষী দিবস। এই আবিষ্কার যদি না হতো তাহলে আজকে কি হতো? তাহলে কি আমরা রুই কাতলা এরকম খেতে পারতাম? প্রকৃতির থেকে তো সংগ্রহ করতে করতে এক সময় শেষ হয়ে যেত। যেমন নদীর অনেক মাছই আমাদের কিন্তু হারিয়ে গেছে। আগে দেখবেন যে অনেক গঙ্গা নদী বা অন্যান্য নদীতে যে মাছ পাওয়া যেত, যাদের কৃত্রিম প্রজনন এখনো করা হয়নি, ওইসব মাছ কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এইটা আবিষ্কার না হলে রুই কাতলাও হয়তো আজকে হারিয়ে যেত, বা অন্যান্য যেসব মাছের কৃত্রিম প্রজনন হচ্ছে সেই মাছও হয়তো আমরা পেতাম না। এই জন্য মাছ চাষে এই আবিষ্কারের একটা খুব অসীম গুরুত্ব রয়েছে।
স্থাপত্য তখনকার দিনে করা হয়েছিল ওটা পিটুইটারি গ্ল্যান্ড দিয়ে, পিটুইটারি গ্ল্যান্ডকে ম্যাসিনেট করে ফিল্টার করে করা হয়েছিল। তারপর এখন কিন্তু সেই পিটুইটারি গ্ল্যান্ড দিয়েও অনেকে করে, কিন্তু পিওর হরমোন এসে গেছে, পিওর হরমোন বাজারে পাওয়া যায়, ওই হরমোন ইনজেক্ট করেও এখন মেনলি যারা রিসার্চ ইনস্টিটিউটে যে করা হয় সেগুলো হরমোন ইনজেক্ট করে করা হয়। এখন আর পিটুইটারি গ্ল্যান্ড কালেকশন করে এখনো অনেক চাষি এই পদ্ধতিতেই করে। 1957 সালে যে পদ্ধতি করা হয়েছিল, আবিষ্কার হয়েছিল, সেই পদ্ধতিতে এখনো অনেক জায়গায় করা হয়। তো কোনো চাষি যদি নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে এখানে করতে পারেন। দেবকীবাবু কিছু বলবেন আপনার ভেটকি চাষ সম্বন্ধে, অন্য চাষিকে অনুপ্রাণিত করার জন্য? আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন এখানে। এই মাইকটা দাও তো। অন্য কোনো চাষি যারা এখানে উপস্থিত আছেন তাদের যদি কোনো কিছু কারো জিজ্ঞাসা থাকে বা বক্তব্য থাকে অন্যের সাথে শেয়ার করার জন্য, সেটা করতে পারে, কারণ এটা হচ্ছে ইন্টারাকশন মিট। আপনার কি অভিজ্ঞতা? এই ইয়েটা দাও। হ্যালো, আজ 10 জুলাই 2026। এই ভেটকি চাষ সম্বন্ধে আমাকে কাকদ্বীপ রিসার্চ সেন্টার, শিবার আন্ডারে কাকদ্বীপ রিসার্চ সেন্টার, এটা আমাকে বলার জন্য কিছু কিভাবে চাষ করি, কিভাবে করি সেই সম্বন্ধে কিছু বলার জন্য মানে বলছেন। আচ্ছা, আমি শেয়ার করছি। আমাদের সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় নিশ্চয়ই আমাদের সব চাষি এখানকারই। আমরা উপকূলবর্তী হওয়ায় আমাদের নোনা জল, মানে আমাদের 3 রকমের জল পাওয়া যায় এই জায়গায়। কি কি জল? বর্ষার জল, দ্বিতীয় হচ্ছে দুধে নোনতে জল, আর একটা নোনা জল। তো সব জলেই চাষ করা যায়। ভেটকি মাছ সম্বন্ধে বলতে বলছেন আগে চারারই, ভেটকি মাছের চারা নিয়ে। চারা কোথায় পাবো? চারা না হলে তো ভেটকি মাছ চাষ করা সম্ভবপর নয়। ভেটকি মাছের চারা 2 রকমের পাওয়া যায়। একটা হচ্ছে আমাদের সুন্দরবনের নোনা জলে, এখানে হয়তো কেউ হরিপুরে কিছু এতে ধরে, হরিপুর সম্বন্ধে নামখানা যে হরিপুর আছে, বা গোবর্ধনপুর এলাকায়ও কিছু পাওয়া যায় জিপ্লনের। এর মার্কেট হচ্ছে বেশি নিশ্চিন্তপুরে, মানে ওই এর উপরে ওখানে যে আগুনমারি চড়া আছে, চড়ায় প্রচুর বাচ্চা এর সময় এসব চড়ায় পাওয়া যায়। কারণ বাচ্চাটা হয় সম্ভবত আমাদের যে ওয়াইল্ড, মানে এর যে ফিশারিগুলি প্রথম, এটা ফাল্গুন মাসের দিকে এর ডিম এবং বাচ্চা বেশি পাওয়া যায়। অনেকে ওই খাঁড়িতেও, আমাদের খাঁড়িতেও সিস্টেম হয়েছিল অনেকে চাষ করার জন্য, ওই খড় ফেলে ধরে রাখতো, যেসব ডিম জড়তো সেগুলো মাছের ডিম জড়তো, আবার এনে নিজের ফিশারিতে ছাড়তো। এখন সেই সব পদ্ধতি নেই, কারণ কৃত্রিম প্রজনন, শিবা মানে চেন্নাই বাচ্চা প্রোডাকশন করেছেন এবং বাচ্চাও সাপ্লাই দেয়। তো মাছ চাষ করতে গেলে আগে রিয়ারিং বলে একটা কথা আছে। এই ছোট মাছ চাষ করতে হলে, ছোট ভেটকি মাছ চাষ করতে হলে প্রথমে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, খাওয়ার ধরাতে হবে। খাওয়ার কি করে খায় তারা? আগে আমরা বলি তেঁতুল পাতা মাছ, এমনি চলতি কথা, মানে ছোট মাছ ওয়ার্ল্ড ফিশ নিলেও ওইগুলো যখন একটা হাঁপায় রেখে খাওয়ানো হয়, পুকুরে ছাড়লে খাবে না, একটা হাঁপায় ধরুন 500 কি 200 100 নিয়ে জমা করলাম,
এবার টুকটুক করে খাবার ছাড়লে ওরা খাওয়ার ধরে। কারণ মাছ খাইয়ে মাছ চাষ করা, এই ভেটকি মাছ চাষ করা খুব কষ্টকর ব্যাপার। মানে এটা আমার উপলব্ধি। যদি সে তেলাপিয়া হোক আর পোনাই হোক, যা খাওয়ান সে নিজেদেরকেও খেয়ে নেবে যদি ওদের খাওয়ার এ হয়। তার জন্য আগে মাছকে খাওয়ানো শিখতে হবে। ভেটকি মাছকে দেখবেন হাঁপায় রেখে যদি খাওয়ান, ভেটকি মাছ খাওয়া করবে। তবে সকল আমাদের ওয়াইল্ডে সকলে ধরে না, মানে যেগুলো কি মানে আমাদের দিক থেকে পাওয়া যায় সেগুলো সব মাছ ধরে না, কিছু কিছু ধরে, কিছু কিছু ধরে না। দেখা যাবে 50% খেলো আর 50% উগ্র হয়ে যায়। তাই যদি এই বাচ্চা যদি এই কেআরসির মাধ্যমে যদি শিবার থেকে আনতে পারেন, সে বাচ্চার বেশিরভাগই বাচ্চা ফিট ধরে। তবে এটা ধৈর্য ধরে আস্তে আস্তে খাওয়াতে হবে। এইভাবে খাওয়ানোর পর তারপরে ধরলে, তারপরে পুকুরে ওকে জমা করতে হবে। এটা কত জমা করা যেতে পারে, 1 বিঘা পুকুরে কত জমা করা যেতে পারে? এই যে মাছ খাচ্ছে, খাওয়া এই মাছ কত জমা করা যেতে পারে? এটা ফার্স্টে দেখা যাবে আমরা 1,500 করেও জমা করি। 1,500 জমা করলে এর বেশি জমা করা যাবে না। তবে 1,500 আর থাকে না, ওটা লাস্ট পর্যন্ত 700-800, মানে নিজেদেরও খেয়ে ফেলে ওরা। আর খাওয়ার দিলে এত আনন্দ পাবেন যেটা অন্য কোনো মাছের বেলা নয়। খাওয়ার থ্রো যখন ধরে ওনারা ওই মাছগুলো জল ছেড়ে উপরে উঠতে থাকে পরপর। ভেটকি মাছের চাষের পুকুরে দেখবেন জল ছেড়ে বড় হয়ে গেলে যখন 400-500 হয়ে যায়, তখন দেখবেন জলের উপরে যখন খাওয়ার ফিক্স টাইম, একই টাইমে কিন্তু মাছকে খাবার দিতে হবে। যখন তখন ইচ্ছে করলে খাবার দিলে কোনো মাছই ভালো বাড়বে না। মাছের যে কোনো মাছের, সে পোনা মাছ হোক, আইএমসি হোক, খাবার দেওয়ার নির্দিষ্ট টাইম করতে হবে। একবারে 2বার দিন সেই নির্দিষ্ট টাইম ধরবেন, 2বার করে দিতে হবে, নির্দিষ্ট টাইমে দিতে হবে। তাই এইভাবে বাড়তে থাকে। দেখা যাবে যে বড় হলে আমাদের হারভেস্টিং এর টাইম হলে যে হারভেস্টিং করা হয়, তাতে দেখা যাবে কিছু মাছ 1 কেজি থেকে 1.5 কেজি অবধি, প্রায় 60% মাছ অতি অবশ্যই। এই যে 1,500 ছাড়লেন, এর 60% মাছ প্রায় 1 থেকে 1.5 কেজি করে হবে। মাছের কৃত্রিম খাবার দিতে হবে, খাবার তৈরি করতে হবে। কৃত্রিম খাবার পাওয়াও যায় এবং নিজেও তৈরি করা যায়। নিজে তৈরি করলে খরচ কম হবে। প্রসেসিং আপনি এখানে চাইলে স্যারেদের কাছ থেকে পেয়ে যাবেন, কে কিরূপ খাবার তৈরি করবেন, কিভাবে খাবার তৈরি করবেন। আমিও একটা পদ্ধতিতে তৈরি করি, ওনারাও তৈরি করেন। আমারটা বলে এখন সকলের করে এটা তো আর ইন্টারেস্ট করবো না। খাবার তৈরি করা যায় পদ্ধতি ওনারাও বলবেন, ওনারা বলে দেবেন। ভেটকি মাছ আগে যে কোনো খাওয়ার কি করতে হবে, ডাস্ট করতে হবে, মিহি ডাস্ট। মানে একবারে মিহি ডাস্ট বলতে ধুলি কণার মতন করতে হবে। তারপরে তাকে আবার পেস্ট করে আপনার দানা তৈরি করতে হবে। দানা করতে পারেন এই যে ছোট মাছ, এই যে বললাম তেঁতুল পাতা বা আপনি যদি এমনি কোনো মাছের সঙ্গে এমনি মাছ যদি পেস্ট করেন, মাছ পেস্ট করে করে এগুলো থ্রো করলে মাছ আস্তে আস্তে ধরতে থাকে। এইভাবেই মাছকে খাওয়ানো শেখাতে হয়। এবার কি খাওয়াবেন সেটা পর সকলেরই, মানে আমরা যখন মাছ চাষ করি সকলেরই কিছু ধারণা আছে। শুধু তো আর মাছ খেতে দেওয়া যাবে না, মাছের সঙ্গে দেখা যাবে কিছু আটা, কিছু ময়দা, যেগুলো কম দামের আসে সেগুলো তার সঙ্গে মাখাতে হবে। এখন মুগ চুনি, বিভিন্ন ধরনের খাবার মিশিয়ে ভেটকি মাছকেও খাওয়ানো যেতে পারে। তবে ওইসব মাছগুলো প্রায় 35-40% প্রোটিনের খাবার খায়, খেলে বাড়বে। আর কি বলবো,
হ্যাঁ, আমি কুচো মাছ বলতে কি মাছ ছাড়বেন আপনি? দাঁড়িয়ে বলুন কি মাছ, ভেটকি মাছের সঙ্গে কি মাছ ছাড়বেন? আপনি 1 কেজি মাছ করতে হলে আমার ধারণা অনুযায়ী 12 থেকে 14 কিলো মাছ খেয়ে একটা ভেটকি মাছ। ওই ছোট মাছ দিলে ওরা সব এরকম পরিষ্কার করে। আপনি হয়তো মাছ ছাড়লেন, 5টা ভেটকি মাছ ছাড়লেন, দেখবেন কোনা নেই, 5-7টা আছে, সেটা বড়ই আছে। হ্যাঁ, কৃত্রিম খাওয়ার 1 কেজি করতে গেলে প্রায় 10 কেজি খাওয়ার। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা। হ্যাঁ, খুব জোর হার্ডলি, আমি কথাটা কি বলছি, হার্ডলি। হ্যাঁ, বাড়িতে বানালে। তো বাড়িতে বানাবেন না কেন, কি কারণে? আপনি কিনতে যান, আপনার যদি চাষি হন, আপনি আপনার সেক্টরকে চাঙা করতে হলে আপনাকে পোনা মাছের খাওয়ার থেকে সবকিছুই নিজে হাতে তৈরি করতে হবে। আমার ধারণা সুন্দরবনে সব খাবার পাওয়া যায়, কিন্তু মাছের খাবারও তৈরি করা যায়। এখানে তার প্রমাণ আছে তো। আমার এক প্রকার শিক্ষাগুরু মৎস্য চাষের অনেকেই চেনেন, মৎস্য চাষ করি আজ বলতে বলতে প্রায় 30-35 বছর কেটে গেল মাছ চাষ করে করে। মাছ চাষ আমাদের এরিয়ায় ভালো বাড়ছে না, তার কারণ আছে কত। কারণ আমাদের ধৈর্যের অভাব খুব, আমরা এটা ওটা নিয়ে ব্যস্ত থাকি। কোনো চাষই করি না আমরা, আমার মতে কোনো চাষই করতে চাই না। কোনো চাষি বলুন না একটা বুকে হাত দিয়ে যে আমি এই চাষটা সঠিকভাবে করি। মাছ চাষের দ্বারাও মানুষ দাঁড়াতে পারে, আবার এগ্রিকালচার সেক্টরকেও ধরলে প্রত্যেকটা কোঅপারেশনে জুড়ে আছে, কাউকে কোনোটা বাদ দিলে কোনো চাষ হবে না। আজকে যে ভেনামি চাষ হচ্ছে, ভেনামি চাষ নিয়ে আমার বিভিন্ন কথা আছে। ভেনামি চাষ কি আমাদের এতে মানে এই যে প্রাকৃতিক এর মানে আমাদের পক্ষে সুখদায়ক? আজকে কত জায়গা নষ্ট হয়ে পড়ে আছে সুন্দরবনে, হিসাব করে দেখেছেন কি কত জায়গা ভেনামি চাষ করতে গিয়ে নষ্ট হয়ে পড়ে আছে? কে বলেছে চাষ হবে না? যারা জানে না কে বলেছে চাষ হবে না? তাদের চাষ করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক খরচ করতে হবে। আমরা তো পরীক্ষা করে দেখছি চাষ করা যাবে, চাষ তো হচ্ছে তো কিছু কিছু জায়গায়। যাই হোক, এইভাবে ভেটকি মাছ চাষ করা যায়। ভেটকি মাছে আপনি 50% খরচ করে ধরুন ওই 1 বিঘা পুকুরে আপনি 60 থেকে 70,000 মিনিমাম পেতে পারেন। কিন্তু খুব কষ্টকর ব্যাপার আছে। ভেটকি মাছে খাওয়ার ধরানো খুবই কষ্ট। ছোটবেলায় চোখের জল শুকিয়ে যায়, ধৈর্য ধরে আগে খাওয়ার শেখাতে হবে। এই জন্য কোথাও কোথাও আমরা ঘুরে দেখেছি রেয়ারিং করা মাছও পাওয়া যায়, কিন্তু দাম বেশি নেয়। রেয়ারিং করা মাছ সিস্টেম, মেয়েদের দিয়ে রেয়ারিং করানো হয়, সেই মাছটা আবার বিক্রি হয়। রাখছি স্যার, জানি না। সকলকে ধন্যবাদ। আমাদের সুন্দরবনে যে সমস্ত চাষিবাসী সকলেই আগ্রহ করে চাষ করুন। 3টে জিনিসের সঙ্গে কেউ বেইমানি করবেন না, জল, মাটি আর বাতাস। কিভাবে পাচ্ছেন আপনি জানি না, এই 3টে জিনিসের সঙ্গে কেউ বেইমানি করবেন। আমরা সকলেই বেইমানি করে চলেছি। আর কন্ট্রাক্ট নাম্বার নিয়ে কোনো লাভ নেই, করুন। আমাকে করলে আমি সহযোগিতা সকলকে করি। আপনি কোথায়, বাড়ি কোথায়, কন্ট্রাক্ট নম্বর চাইছেন? হ্যাঁ, চন্দনবিড়ির ছেলে আমাকে অর্ধেক লগিয়েছে। আমি মদনগঞ্জের ছেলে, অজয়প্রাণায় আসুন, দেখা হবে। কন্ট্রাক্ট নম্বর নিয়ে ফোনে কোনো কথা, ওইসব চাষবাস হয়। আর আমি আমাদের কেআরসিকে সব থেকে, আমার প্রথম জীবন থেকেই কেআরসির অনেকেই বিরক্ত, অনেকেই কিন্তু জড়িয়ে আছি। কারণ কেআরসি না থাকলে চাষ সম্বন্ধে আমি হয়তো ভালো জানতে পারতাম না। আমি তাই সায়েন্টিস্টদের, কেআরসির সায়েন্টিস্টদের আমি
আমার তরফ থেকে প্রণাম জানাই, এবং এই যে উপস্থিত সায়েন্টিস্ট মানেই আমাদের প্রণম্য, কারণ আমরা আমাদের চাষ নিয়েই ব্যস্ত। এই বলে আমি আমার অগোছালো যে সমস্ত বক্তব্য শোনালাম। মানে স্কলার ছেলেরা গেছিল আর কি। তা ওরা আমি জিজ্ঞেস করতে আপনাদের কি নিয়ে চলছে, না আমরা অ্যাকচুয়ালি ভেনামি তো যেটা আমরা চিংড়ি চাষ করি, উনি ভেটকি করেন, ওনার অভিজ্ঞতা বললেন। আর আমরা তো পোনা চাষ আর ভেটকি চাষ করিনি, পোনা চাষ আর এখন তো চিংড়ি চাষ নিয়েই মেতে আছি। তো উনি বললেন যে যেহেতু ভেনামিটা বাইরে এবং আমেরিকার ফ্লোরিডা থেকে ওর মাদার মাছটা আসে, তো আমাদের এই উপমহাদেশে মানে আমাদের এই ভারতবর্ষে মাছটা অনেক রোগ ব্যাধি আছে। আমরা চেষ্টা করছি ভারতীয় চিংড়ি এবং ওই ভেনামিন চিংড়ির একটা ক্রস ব্রিডিং করে যে বাচ্চাটা আমরা পাবো সেটা কিন্তু আমাদের বাড়বেও বেশি, যেমন শঙ্কর গাইয়ের ক্ষেত্রে বাড়বেও বেশি এবং রোগ ব্যাধি কম হবে। তো ওই গবেষণাটা স্যার কতদূর এগিয়েছে, বা ওর চারা বাচ্চা কি হবে, আমরা কবে নাগাদ পেতে পারি, সেটা যদি একটু বলেন। প্রথমত বলে রাখি, ওই যে আমরা এখানে ভেনামির বিকল্প হিসাবে আমরা চাপড়া চিংড়ি, যেটাকে আমরা চাপড়া চিংড়ি বলি, ওই চিংড়ির এখানে ওই চিংড়ি চাষটাকে প্রমোট করার একটু চেষ্টা করা হচ্ছে। এখন বলে রাখি, এর মধ্যে একটা জিনিস যেটা আপনি বলেছেন তার মধ্যে একটা ভুল আছে। আমরা কোনো এখানে শঙ্কর চিংড়ি তৈরি করছি না, শঙ্কর গায়ের মতো ভেনামির সাথে চাপড়ার ক্রস করিয়ে শঙ্কর চিংড়ি তৈরি করছি না, আমরা পিওর চাপড়াই তৈরি করছি, ওটা শঙ্কর নয়। তো এটা কেন দরকার, তার কারণ হচ্ছে ভেনামি হচ্ছে আমাদের বিদেশে, ভেনামির ব্রুড স্টক বিদেশ থেকে আসে এবং এর জন্য আমরা বিদেশের উপর নির্ভরশীল। বিদেশ থেকে যদি আনা ওরা পাঠানো বন্ধ করে দেয়, ওরা যদি ব্রুড স্টক এক্সপোর্ট না করে বা ইন্ডিয়া যদি ব্রুড স্টক ইম্পোর্ট না করতে পারে, তাহলে হয়তো ভেনামি চিংড়ি ভবিষ্যতে আমরা নাও পেতে পারি। এই জন্য আমাদের এখানে যে চাপড়া চিংড়ি সেটাকে এখন প্রমোট করা হচ্ছে। কিন্তু এখানে যেটা করতে হবে, যেমন ভেনামি চিংড়ির অ্যাকচুয়াল যে ভেনামি চিংড়ি মেক্সিকো উপকূলে পাওয়া যেত বা দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যেত, তার গ্রোথ রেট কিন্তু খুব কম। অ্যাকচুয়াল গ্রোথ রেট ছিল অনেক কম, 100 দিনে হয়তো 10-12 গ্রাম, আমাদের যে কড়া চিংড়ি ওই রকম গ্রোথ হতো। কিন্তু সেটাকে সিলেক্টিভ ব্রিডিং করে তার গ্রোথ রেট বাড়ানো হয়েছে। এখন আমরা 100 দিনে 30 গ্রাম 32 গ্রাম পর্যন্ত ভেনামি চলে যায়। এটা সম্ভব হয়েছে সিলেক্টিভ ব্রিডিং দ্বারা। সেই রকমই এখানে যে চাপড়া চিংড়ির জন্য একটা এক্সটার্নাল একটা প্রজেক্ট এসেছিল এখানে, জিপ্পি নামে, জেনেটিক ইমপ্রুভমেন্ট অফ ভেনিয়াস। এই জিপ্পি প্রজেক্টের মাধ্যমে আমরা চাপড়া চিংড়ির কৃত্রিম প্রজনন করা গেছে। এখন যেটা করতে হবে, এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং করে ওটাকে যে মানে পোর্শনটা, যে চিংড়িটা বেশি গ্রোথ দেবে সেই চিংড়ি সিলেক্ট করে ওটাকে ব্রুড স্টক করে ওর থেকে বাচ্চা উৎপাদন করতে হবে, যেটা অলরেডি ভেনামিতে করা হয়েছে। এখনো চাপড়াতে সেই কাজটা এখনো বাকি আছে। তবে বাচ্চা আপনি পাবেন, বাচ্চা যদি আমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেন, বাচ্চা আপনি এখনো পাবেন, কিন্তু সেটার গ্রোথ ভেনামির থেকে একটু কম হবে। প্রথম 60 থেকে 80 দিন ভেনামির মতোই গ্রোথ দেয়, তারপরে গ্রোথটা স্লো হয়ে যায়। বুঝতে পেরেছেন? ওর রোগ ব্যাধিটাও কম হতে পারে, ওর রোগ ব্যাধি কম বলতে যেটা হোয়াইট ফেকাল ডিজিজ, সাদা পায়খানা রোগ, ওটা প্রায় হয়ই না। আর কিন্তু হোয়াইট স্পট ওতেও হয়, ভেনামিতেও হয়, হোয়াইট স্পট ওতেও হবে, ভেনামিতেও হবে। আর ওর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ওটার ফিডটা, যেমন ভেনামি হচ্ছে কলাম ফিডার। ভেনামি কিন্তু পুকুরের তলা থেকে খাবারগুলো সংগ্রহ করতে মানে খেতে পারে না, যে খাবার পুকুরের তলায় পৌঁছে যায় সেই খাবারকে ওরা খেতে পারে না, কিন্তু সেটা এই চিংড়ি খেতে পারে।
শুধু হোয়াইট স্পট রোগটা যাতে না হয়, কাঁকড়ার বেড়া, পাখির বেড়া এগুলো দিতে হবে বেশি। আর অ্যালকালিনিটির পরিমাণ বেশি থাকে, অনেকে বেশি বেশি চুন দিয়ে দেয় জল টেস্ট না করে, ওই জন্য জলে অ্যালকালিনিটি খুব বেড়ে যায়। ওই জন্য ঠিক আছে, পরে আলোচনা হবে। সবাইকে নমস্কার। আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমরা জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে আজ এখানে আমরা সমবেত হয়েছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের স্বনামধন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রফেসর, রিটায়ার্ড প্রফেসর বিসি মাল মহাশয়। উনি মূল্যবান সময় উনি দিয়েছেন, উনি বহু দূর থেকে এখানে এসছেন। উনি এসছেন প্রায় মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। উনি সেই ভোরবেলা বেরিয়ে আমাদের জন্য এখানে উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা গর্বিত, ওনার কাছে আপ্লুত। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর মানসী চক্রবর্তী। উনি নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের উনি সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট। আমাদের মধ্যে আছেন আমাদের ডক্টর দেবাশিস দে মহাশয়, কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের প্রধান, এবং অন্যান্য বৈজ্ঞানিকরা। তো আজকে আমরা জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে এখানে সমবেত হয়েছি, কারণ আজকের দিনেই মাছের যে প্রণোদিত কৃত্রিম প্রজনন সেটা আজকের দিন আবিষ্কার হয়েছিল। তো আমরা এবার অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। আমাদের অনুষ্ঠান শুরু করব আমরা বন্দে মাতরম, আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরমের মাধ্যমে। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्नां पुलकितयामिनीं तुल्यकुसुमितद्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कंठ कल कल निनाद करले कोटि कोटि भुजै धृत कर कर वाले पवना जनुमारत बले बहुबल धरिणी नमामि तरिणी रिपुदय वारिणी मातरम् वन्दे मातरम् तुम्हि वेद्या तुम्हि धर्म तुम्हि हृदि तुम्हि मर्मा त्वं हि प्राणाः शरीरे बाहुते तुम्हि मा शक्ति हृदये तुम्हि मा भक्ति তোমার প্রতিমা বড়ি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমল কমল দল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী নমামি ত্বং নমামি কমলাম অমলাম अतुलां सुजलां सुफलां मातरम् वन्दे मातरम् श्यामलां सरलां सुस्मितां
जय कृषि परिषद भारत की, सुखद प्रतीक हरित भारत की। कृषि धन पशुधन मानव जीवन, दुग्ध मत्स्य खनयान सुवर्धन, वैज्ञानिक विधि नव तकनीके, पारिस्थितिकी का संरक्षण, शस्य श्यामला छवि भारत की। जय जय कृषि परिषद भारत की। हिम प्रदेश से सागर तट तक, मरुधरती से पूर्वोत्तर तक, हर पथ पर है विस्तृत शक्ति, शिक्षा शोध प्रसार सकल तक, आशा स्वावलंबित भारत की। जय जय कृषि परिषद भारत की, जय जय कृषि परिषद भारत।